তো দেখো আজকে হচ্ছে আমাদের নতুন অধ্যায় নিউটনের বলবিদ্যা, এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার। আচ্ছা, তো এই চ্যাপ্টারটা করার জন্য অ্যাকচুয়ালি তোমাকে 9-10 এর যে বলবিদ্যার বেসিক, মানে 9-10 এর যে অধ্যায় বল ছিল সেই বেসিকটা খুব ভালো থাকতে হবে। এবং আমি হচ্ছে ক্লাস 9 এর জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি, মানে আমি পড়াইতেছি, তো ওগুলো রেকর্ড করে আপলোড দিচ্ছি। তো ওইগুলো আমি এখানে এই প্লেলিস্টে অ্যাড করে দিব, যাতে আমার 9-10 এর জিনিসগুলো আবার এখানে পেঁচাল না পারা লাগে, ঠিক আছে? ওগুলো আমি সুন্দর মতো এখানে অ্যাড করে দিব, তোমরা এগুলো দেখে নিয়ে 9-10 এর বেসিক গুলো স্ট্রং করতে পারবে, কারণ ওই বেসিক ছাড়া কিন্তু এখন এই এখানে আগাতে পারবো না, ঠিক আছে? যাই হোক, আমরা এখানেও কিছু ওভারভিউ করব, মানে বেশি একটা ডিটেলস পড়বো না। 9-10 এর জিনিসগুলো আমরা বেশি একটা ডিটেলস পড়াবো না, ঠিক আছে? সেগুলো আমি এখানে অ্যাড করে দিব প্লেলিস্টে। আর ইন্টার যে জিনিসগুলো সেগুলো ডিটেলস করবো, আর মানে যত দ্রুত আগানো যায়, ঠিক আছে? ইটস লাইক শর্টকাট টাইপের, কারণ আমাদের অনেক কিছু শেষ করতে হবে। আচ্ছা, তো বলবিদ্যা হচ্ছে কি, যে আমরা এখানে বলের বিভিন্ন প্রভাব বা বল বিষয়ক জিনিসপত্র নিয়ে আমরা এখানে পড়াশোনা করব। আর মেইনলি এগুলো আবিষ্কারক নিউটন, তো এই জন্য এখানে নিউটনের বলবিদ্যা বলে বা ক্লাসিক্যাল মেকানিক্স বলে, ঠিক আছে? আচ্ছা, তো এইসব ভূমিকা টমিকা আমরা পড়বো না, এই যে এগুলো হাবিজাবি, এগুলো বাচ্চাদের জিনিস। এরপর দেখো এই যে মহাকর্ষ বল, তাড়িৎ বল, এইসব আমরা পড়বো না, কারণ এগুলোর ভিডিও আমার আছে 9-10 এর, তো তোমরা নিজেরা পড়ে নিবা, মানে ভিডিও দেখে নিবা, তাহলেই হবে। আর হচ্ছে বলের একই একীভূতকরণ যে তত্ত্বটা, সেটা হচ্ছে 9-10 এর ওই ভিডিওতে আমি বলছি, ঠিক আছে? এখানে ইতিহাস দেওয়া আছে, তোমরা এগুলো বাসায় নিজেরা পড়ে নিবা, ঠিক আছে? তারপরে দেখো বলের একক দেওয়া আছে, সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, হাবিজাবি, ঠিক আছে? এখন তুমি বলবো যে ভাইয়া তাহলে এগুলোর দরকার নাই, বাট না, ইউনিট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? ইউনিট ভালো করে বুঝতে হবে, কারণ অনেক সময় কোশ্চেনে করে কি, এসআই একক না দিয়ে তোমার কি করে, এরকম মানে হাবিজাবি ইউনিট দিয়ে দেয়, ঠিক আছে? যেমন দেখো এখানে প্রথমে একটা ইউনিট দেওয়া আছে সিজিএস একক। তো সিজিএস এককে বলের একক হচ্ছে ডাইন, ঠিক আছে? এবং অনেক জায়গায় আমি যখন অঙ্ক করতাম, আমি যখন পড়তাম, তখন ডাইন থাকলে আমি পারতাম না, ঠিক আছে? ডাইন থেকে কিভাবে আসলে নিউটন করা যায় সেটা আমি জানতাম না। যেমন দেখো এখানে বলছে যে এক ডাইন অ্যাকচুয়ালি কি, 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার ইনভার্স 2। আচ্ছা, এই জিনিসগুলো আমি একটু ভালোভাবে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, কারণ অনেক সময় এককটা এভাবে ঘুরায় দেয়, এবং ঘুরাই দিলে মারা, ঠিক আছে? যেমন দেখো নর্মালি এসআই এককে বলের একক কি বলতো? এসআই এককে বলের একক হচ্ছে নিউটন। আর নিউটন মানে কি, এফ ইকুয়ালস টু এম এ, এম ফর কেজি একক, আর একক কি, মিটার সেকেন্ড ইনভার্স 2। মিটার। তো এসআই একক হচ্ছে আমরা বলতে পারি কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তো সিজিএস এককে আমরা জানি যে ভরের একক কি, সিজিএস এককে গ্রাম, ঠিক আছে? মিটার এবং দৈর্ঘ্য একক ধরা হয় তোমার সেন্টিমিটার, আর টাইম তো টাইমই, সো গ্রাম সেন্টিমিটার ইনভার্স 2। তো এটা হচ্ছে সিজিএস এককে। তো সিজিএস এককে এই জিনিসটাকে কি বলা হয়, ডাইন বলা হয়, বুঝতে পারছো? যেমন আমাদের কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 2 কে আমরা কি বলি, নিউটন বলি, তেমনি গ্রাম নিউটন। সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2 কে আমরা ডাইন বলবো, ঠিক আছে? এই হচ্ছে কথা। তাহলে বলো তো, হুম। ডাইন থেকে আমরা যদি নিউটনে কনভার্ট করতে চাই, আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই এই গ্রামটাকে 100 বানাতে হবে করে গুণ কেজি। করতে। ইয়েস, আমাদের গ্রামকে অবশ্যই 1000 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে এটা হয়ে যাবে কেজি। তারপর সেন্টিমিটারকে আমাদের কেজি। মিটার করতে হবে, যার কারণে আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে, সে 100 কই যাবে, উপরে যাবে, ঠিক আছে? আর সেকেন্ড তো হুম। ঠিক আছে, তার মানে হচ্ছে দেখো তুমি যদি 100/1000 মানে কত, 1/10, তারপর 0.1। তো তুমি যদি ডাইনকে যদি তুমি 0.1 দিয়ে গুণ দাও, তাহলে সেটা কি হয়ে যাবে, নিউটন হয়ে যাবে, ঠিক আছে? নিউটনের। ডাইনকে 0.1 দিয়ে গুণ দিলে সেটা হয়ে যাবে আমাদের সরি। নিউটন। দ্যাটস ইট। সো এরকম যদি থাকে তোমরা কনভার্ট করে নিবা 0.1 দিয়ে। সো এমসিকিউ তে কিন্তু আসতে পারে যে ধরো 10 ডাইন ইকুয়ালস টু কত নিউটন। সো তুমি কি করবে, এটাকে 0.1 দিয়ে গুণ দিলে কত হবে, 1 হবে। সো 10 ডাইন সমান কত নিউটন, 1 নিউটন, ঠিক আছে? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো, এমকেএস পদ্ধতি হচ্ছে অ্যাকচুয়ালি এসআই একক, ঠিক আছে? এম ফর হচ্ছে মিটার, কে ফর হচ্ছে কিলোগ্রাম, এস ফর হচ্ছে সেকেন্ড, সেই জন্য এটারে এমকেএস বলে। আর সিজিএস কেন বলতো, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, ঠিক আছে, এস ফর সেকেন্ড। সো সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড হচ্ছে এটা সিজিএস, আর মিটার, কিলোগ্রাম, আর সেকেন্ড হচ্ছে এমকেএস বা এসআই, যেটা আমরা স্ট্যান্ডার্ড ইউনিট হিসেবে ইউজ করি, ঠিক আছে? আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে এফপিএস। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে লেন্থকে তুমি যদি ফ্রেম ফুটে, রেট পার সেকেন্ড। না না, ফুট, ফুট না, ওটা তো এরকম না পার সেকেন্ড, এটা হচ্ছে ফুট, মানে লেন্থের ইউনিট হচ্ছে ফুট। আর মাস মানে ভরের একক হচ্ছে তোমার পাউন্ড, ঠিক আছে? বিদেশে কিন্তু পাউন্ড ইউজ করা হয় অনেক, যেমন আমরা কেক কেক কিন্তু পাউন্ড হিসাব করি। আর টাইমের একক কোন আর নাই, একটাই, সেকেন্ড। সো ফুট, পাউন্ড, সেকেন্ড, এই জন্য এটার নাম হচ্ছে এফপিএস। সো ফুটের সাথে তোমার নর্মালি যে মিটার, এটা হিসাব তোমার জানতে হবে, মানে তোমার যদি এফপিএস থাকে, তুমি ওখান থেকে কিভাবে এমকেএস বা সিজিএস বের করবে, এটা তোমার জাস্ট কি করতে হবে, ফুটকে মিটারে কনভার্ট করতে হবে, আর পাউন্ডকে
কেজিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো ওই জন্য তোমার কি করতে হবে, অবশ্যই ফুটের সাথে সম্পর্ক জানতে হবে। যেমন আমরা কি জানি বলতো, 1 ফুট সমান কত ইঞ্চি? 1 ফুট সমান 12 ইঞ্চি, ঠিক আছে? তো এরকম ইঞ্চি থেকে আবার সেন্টিমিটার, তো এইগুলোর যে কিন্তু কনভার্সন আমাদের জানতে হবে, যে ফুট থেকে কিভাবে মিটারে কনভার্ট করে এবং পাউন্ড থেকে কিভাবে কেজিতে কনভার্ট করে, ঠিক আছে? এই হচ্ছে কথা। হুম। তো তোমরা এগুলো গুগল থেকে দেখে নিবা যে কিভাবে 1 পাউন্ডে পাউন্ড। কত কেজি? হ্যাঁ, এটা আমার ঠিক খেয়াল নাই, মানে গুগল করতে হবে আর কি। যাক, এখানে নিচে মনে হয় দেওয়া আছে, দেখি তো নিচে গিয়ে। নিচে 1 পয়েন্ট কিছু কিছু। কোথায়, হ্যাঁ এই যে এখানে আছে, দেখি দেখি এখানে আছে কিনা। হ্যাঁ, ওই তো আমার মনে নেই আর কি, কত জানি। এই যে দেখো, 1 পাউন্ড, 1 পাউন্ড মানে হচ্ছে 453.6 গ্রাম, ঠিক আছে? আর ফুট, হুম। 1 ফুট সমান সমান 0.3048 মিটার, অথবা 30.48 সেন্টিমিটার, ঠিক আছে? এই যে এখানে দেওয়া আছে, হুম। এটা একটু মনে রাখলে হবে যে 1 ফুট সমান 30.48 সেন্টিমিটার, আর 1 পাউন্ড সমান 453.6 গ্রাম। এটা মনে রাখলে হবে, ঠিক আছে? তো এই এককগুলো কিন্তু, হুম। এককগুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট। আর মাত্রা তো পারোই, ক্লাস 9-10 এর জিনিস, যে ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে বড় হাতের এল, সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি। আর মাত্রাকে অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয়, ঠিক আছে? এই হচ্ছে হুম। কথা। আর এখানে দেখো যে বলের ভারসাম্য টারসাম্য, এগুলো 9-10 ওই যে আমার ভিডিও, সেখানে ভালো মতো দেওয়া আছে। যে বলের সাম্যতা নামে একটা ভিডিও আছে, সেখানে খুব সুন্দর মতো দেওয়া আছে, ঠিক আছে? যে দেখো, ধরো অনেকগুলো বল কাজ করতেছে একসাথে, এখন সবগুলো বলের লব্ধি বল যদি শূন্য হয়, তাহলে কি সবগুলো বল সাম্যাবস্থায় আছে বলা যাবে? ওইটাই আর কি, ওটা সাম্য বল বলে, ঠিক আছে? এরপরে দেখো বলের ঘাত, বলের ঘাত কি আর ঘাত বল কি, এই জিনিসগুলো আমরা এখন একটু দেখবো, ঠিক আছে? নর্মালি হচ্ছে আমাদের নিউটনের বলবিদ্যা পড়ার আগে আমাদের কি শিখতে হয় বলতো? নিউটনের 3টা সূত্র শিখতে হয়। ওই 3টা সূত্র হচ্ছে ভিডিওতে আছে। ভিডিওতে আমি মনে হয় প্রথম আর দ্বিতীয় সূত্র ভালো মতো দেখাইছে, তৃতীয় সূত্র এখনো দেখানো হয় নাই। নেক্সট ক্লাসে দেখানো হবে, আমি অ্যাড করে দিব, সমস্যা নাই। তা আমি এখন সবগুলো একটু রিভিউ করতেছি, ঠিক আছে? তোমরা তো 9-10 এ পড়ছো, তো আমি একটু নিজে নিজে মানে মুখে মুখে রিভিউ করি। বলতো নিউটনের প্রথম সূত্রটা কি ছিল? প্রথম সূত্রটা ছিল হচ্ছে এরকম, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিশীল বেগে চলতে বস্তু। থাকবে, সুষম বেগে চলতে হুম। থাকবে। তার মানে এখান থেকে কিন্তু আমরা দুইটা সংজ্ঞা পাই, একটা বলের সংজ্ঞা আর একটা জড়তার সংজ্ঞা। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে বলের সূত্র, সরি বলের সংজ্ঞা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়? অবশ্যই সেটা কোন সূত্র? প্রথম সূত্র, ঠিক আছে? এরপরে জড়তার সংজ্ঞা, হুম। জড়তার সংজ্ঞা কিন্তু নিউটনের প্রথম সূত্র থেকে পাওয়া যায়। কারণ দেখো, জড়তা জিনিসটা কিন্তু আমরা এখান থেকে দেখি যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। তো এই যে স্থির থাকবে, এটা কার জন্য? এটা জড়তার জন্য। জড়তা নামক একটা ধর্মের জন্য এটা কি স্থির বস্তু চিরকাল মানে একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকার যে টেন্ডেন্সি, মানে বাংলায় বলে প্রবণতা, ওই প্রবণতাটা বলা হচ্ছে জড়তা, ঠিক আছে? তো স্থির বস্তু, তুমি যদি স্থির বস্তুর উপরে কোনো বল প্রয়োগ না করো, ওটা সারা জীবন স্থির থাকবে। তো এই যে স্থির থাকার যে টেন্ডেন্সি, সেটাই বলে স্থিতি জড়তা। আর কোনো গতিশীল বস্তু যদি সমবেগে চলতে থাকে, তুমি যদি কোনো বল প্রয়োগ না করো, তো এটা সারা জীবন কি সমবেগে চলতে থাকবে। সো ওইটারে বলে কি গতি জড়তা, বুঝতে পারছো? আর নর্মালি জড়তা বলতে কি বোঝায়? যে কোনো বস্তু যে অবস্থা আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তারা বলে জড়তা। আর যদি তুমি ডিফাইন করে দাও যে স্থির বস্তু স্থির থাকবে, ওটা হচ্ছে স্থিতি জড়তা, আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, সেটা হচ্ছে গতি জড়তা। বুঝতে পারছো? ক্লিয়ার? এই জড়তা আর বল দুইটার সংজ্ঞায় কিন্তু নিউটনের প্রথম সূত্র থেকে পাওয়া যায়, ঠিক না? কিভাবে? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সারা জীবন কি সুষম বেগে চলতে থাকবে। তাহলে ওই যে দ্বিতীয় অংশে কিন্তু জড়তার সংজ্ঞা পাওয়া যায়, ঠিক না? আর প্রথম অংশ যে দেওয়া আছে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে, তার মানে কি বল প্রয়োগ না করলে এটা হয়, তাহলে বল প্রয়োগ করলে কি উল্টাটা হবে। তার মানে বল প্রয়োগ করলে কি স্থির বস্তু গতিশীল হবে, বা গতিশীল হওয়ার তুমি চেষ্টা করতে পারবা বল প্রয়োগ করলে, ঠিক আছে? আর গতিশীল বস্তু গতির কি পরিবর্তন হবে, বুঝতে পারছো? তাহলে বল বল প্রয়োগ করলে কি হইতে পারে বলতো? দুইটা জিনিস হইতে পারে। এক, স্থির বস্তু, ঠিক আছে, স্থির বস্তু কি গতিশীল হইতে পারে, অথবা গতিশীল নাও কিন্তু হইতে পারে। যেমন ধরো একটা দেওয়াল, তুমি যদি সারাদিন যদি দেওয়ালকে ধাক্কা দাও এভাবে, দেওয়াল কি সরবে? স্থির দেওয়াল কি গতিশীল হবে? হবে না। তার মানে কি এই না যে যে তুমি এখানে বল প্রয়োগ করতেছো না, বলতো তুমি কিন্তু এখানে বল প্রয়োগ করতেছো, ঠিক না? বাট দেওয়ালটা কিন্তু গতিশীল হচ্ছে না, ঠিক না? তো গতিশীল যে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? এটা জিনিসটা হবে এরকম, ডিফাইনেশনটা হবে এরকম যে, সরি ডেফিনেশনটা হবে এরকম যে তুমি যদি বল প্রয়োগ করো, তাহলে স্থির বস্তুকে গতিশীল করতে পারবা, অথবা গতিশীল করার চেষ্টা করতে পারবা। বুঝতে পারতেছো কথা? আর হুম। গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে হবে। আর গতির পরিবর্তন কিন্তু দুই ধরনের।
গতির মান পরিবর্তন হইতে পারে, মানে বেগের মান বাড়াইতে পারো কমাইতে পারো, অথবা গতির দিক পরিবর্তন করতে পারো। ঠিক আছে, ধরো তোমার একজন দৌড়া আসতেছিল, তুমি তার থাপ্পড় দিয়ে কি করছো, উল্টা দিয়ে ঘুরে দিছো, তাই এটা কি হইলো? ধরো একই বেগে সে এখন অন্য দিকে চলতেছে। এটা এখন বিভিন্ন বিভিন্ন মুভি মুভিতে হয় না, থাপ্পড় দিয়ে কি করে, আরেক দিয়ে ঘুরায় দেয়। ঠিক আছে, তো যদি বেগের মানটা একই থাকে আর দিকটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো হয়, সমস্যা নেই। তো গতি বেগ যেহেতু ভেক্টর রাশি, তো এর অংশ আছে দুইটা, একটা মান আর একটা দিক। সো দুটাই পরিবর্তন হতে পারে, মান আর দিক দুটাই চেঞ্জ হতে পারে। আবার শুধু মান পরিবর্তন হতে পারে, দিক সেম থাকতে পারে। আবার তোমার দিক পরিবর্তন হতে পারে, মান সেম থাকতে পারে, বলা যায় না। বুঝতে পারছো? সো বল প্রয়োগ করলে কিন্তু আমি অনেক কিছু অনলাইনেই হতে পারে। পড়বো রে বাবা, দেখা গেল আবির ভাইয়া পড়াইতে এসে থাপ্পড় মেরে আমার দিক পরিবর্তন করে দিল। আর হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছো যে চাইলে এরকম উল্টাপাল্টা কাজ করতে পারবে না স্যাররা, থাপ্পড় মেরে দেখাইতে পারবো না। ঠিক আছে, যে তো এটা কিন্তু হঠাৎ মাথায় আসছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, বুঝতে পারছো যে বল প্রয়োগ করলে বিভিন্ন জিনিস হতে পারে। তুমি আচ্ছা, স্থির বস্তুকে গতিশীল করতে পারো, ঠিক আছে, অথবা গতিশীল নাই হইতে পারে, বা তুমি গতিশীল করার চেষ্টা করতে পারো। আর কি, গতিশীল বস্তুর উপরে তুমি বল প্রয়োগ করলে সেটা গতির পরিবর্তন হবে। আর গতির পরিবর্তনটা তিন ভাবে হইতে পারে: এক, মানটা পরিবর্তন হতে পারে; দুই, শুধু দিকটা পরিবর্তন হতে পারে; তিন, বেগ আর মান দুইটাই পরিবর্তন হতে পারে। বুঝতে পারছো? কথা ক্লিয়ার? তো এই ছিল কি বলতো, বলের ডেফিনেশন, জড়তার ডেফিনেশন এবং নিউটনের প্রথম সূত্র। এতটুকু কি ক্লিয়ার হয়েছে তোমরা? নাবিল ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, নাবিল কোথায়? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক ক্লিয়ার আছে, ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। মিউট করে গিয়ে যায় যাচ্ছে এদিকে। আচ্ছা, প্যারা নাই। তাহলে আমরা বলের সংজ্ঞা দেখলাম, জড়তার সংজ্ঞা দেখলাম, নিউটনের প্রথম সূত্র দেখলাম। তারপর হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে কি বলতো, যে তুমি যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করো, এটা ভরবেগের পরিবর্তন হবে। ঠিক আছে, এখন ভরবেগ জিনিসটা কি, এটা 9 10 শেখানো হয়েছিল যে ভরবেগ মানে কি, ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে এরকম যে, দেখো একটা জিনিস, ধরো একটা হাতি, ঠিক আছে, ধরো বিশাল বড় একটা হাতি, তো এরকম একটা বিশাল বড় হাতি যদি তোমার এসে ধাক্কা দেয়, যেই বেগে ধাক্কা দিছে, ঠিক আছে, একটা ছোট বিড়াল যদি তোমাকে সেই বেগে ধাক্কা দেয়, তো দুজনের বেগ কিন্তু সেম। হাতিটা যে বেগে তোমার ধাক্কা দিল, বিড়ালটা তোমাকে সেই বেগে ধাক্কা দিল, বলতো কোন ক্ষেত্রে তুমি বেশি বল অনুভব করবে বলতো, বেশি এফেক্ট পড়বে বলতো কোন ক্ষেত্রে? অবশ্যই হাতির ক্ষেত্রে, ঠিক না? হাতির ক্ষেত্রে। হাতি আর বিড়ালের বেগ সেম হইলে কি হবে, হাতির কিন্তু ভর অনেক বেশি। তো এইটাই একটা ফ্যাক্ট যে বলের জিনিসটা, বল জিনিসটা শুধুমাত্র বেগের উপর ডিপেন্ড করে না, ভরের উপর ডিপেন্ড করে। দেখো এখন ভর আর বেগ দুটোর উপর কিন্তু ডিপেন্ড করে। তো এখন তুমি তো শুধুমাত্র বলের সূত্রে যদি তুমি শুধুমাত্র বেগ রাখো তাহলে কিন্তু ভুল হবে। যদি তুমি শুধুমাত্র বল রাখো তাহলে ভুল হবে। তোমাকে কি করতে হবে, বল আর বেগ দুইটা রাখতে হবে, কারণ বল ভরের সাথে সমানুপাতিক আর বেগের সাথে সমানুপাতিক। তাহলে অ্যাকচুয়ালি ভর বেগ দুটোর সাথে কি সমানুপাতিক। বুঝতে পারতেছো বিষয়টা? তো এই জন্য নতুন একটা রাশি উদ্ভাবন করা হয়েছে, যে ওটাকে কি বলে, ভরবেগ বলে। ছোট হাতের পি দিয়ে প্রকাশ করে, ভরবেগ ইকুয়ালস টু কি, এমভি। বুঝতে পারছো? কারণ ভরবেগ দিয়ে অ্যাকচুয়ালি বলটা বোঝা যায়। শুধুমাত্র ভর দিয়ে কিন্তু তুমি জাজ করতে পারবে না, পারবা? শুধুমাত্র ভর দিয়ে জাজ করতে পারবে না, অথবা শুধুমাত্র বেগ দিয়ে তুমি জাজ করতে পারবে না, তোমার দুইটা একসাথে জাজ করা লাগবে, ভর বেগের গুণফল। বুঝতে পারছো? তো এই জন্য বিজ্ঞানীরা একটা নতুন রাশি আবিষ্কার করেছে, সেটা হচ্ছে কি, ভরবেগ। এটা হচ্ছে পি ইকুয়ালস টু এমভি, মানে ভর আর বেগের গুণফল। কথা কি ক্লিয়ার, বোঝা গেছে? হাই। আচ্ছা, হ্যাঁ। তাহলে ভরবেগের একক কি হবে? একক টেকে আমি এত পড়াবো না, একক তো বুঝতে পারতেছো, ভরের একক কেজি আর বেগের একক মিটার পার সেকেন্ড, তো এটা হবে কেজি মিটার পার সেকেন্ড। যাই হোক, এবার দেখো, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি এরকম, যে ধরো একটা বস্তু আছে এম ভরের, সেটা আদি বেগ ছিল ইউ, বল প্রয়োগ করা হয়েছে, এখন সেটার বেগ হয়ে গেছে এখন ভি, ভর একই আছে। ঠিক আছে, দেখো তো তাহলে আদি ভরবেগ কত ছিল? আদি ভরবেগ ছিল হচ্ছে এম ইউ, শেষ ভরবেগ মানে বল প্রয়োগ করার পরে ভরবেগ কত হয়েছে বলতো, এম ভি, ঠিক না? তাহলে এমভি। ভরবেগের পরিবর্তনটা কি, ডেল পি, ডেল পি ইকুয়ালস টু পি টু মাইনাস পি ওয়ান। তাহলে এম ভি মাইনাস হচ্ছে এম ইউ। ঠিক আছে, তাহলে এবার তুমি চিন্তা করো, নিউটনের যে দ্বিতীয় সূত্রটা সেটা হচ্ছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, মানে তুমি যতটুকু সময় ধরে বলটা প্রয়োগ করছো সেই সময়টা ধরো ডেল টি। ঠিক আছে, তাহলে হার কি হবে, হার হচ্ছে ডেল পি বাই ডেল টি, মানে সময়ের পরিবর্তনের সাথে ভরবেগের পরিবর্তনের অনুপাত। ঠিক আছে, তাহলে অবশ্যই কি বলছে নিউটন, যে বন্দুকের পশ্চাৎ বেগ যেটা বের করেছিলাম নাইন হ্যাঁ টেনে, এটাই হ্যাঁ সেটা না? হ্যাঁ, মানে বন্দুকের পশ্চাৎ বেগ বের করার জন্য তোমার আসলে ওই যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র শিখতে হবে, ওটা আলাদা।
ওটা হচ্ছে M1 U1 M2 V2, ওটা আলাদা, ওটা পরে আসতেছে আমরা, ঠিক আছে, ওটা ওর পরীক্ষা অনেক বেশি আসে। ওকে। যাই হোক, তো আমরা এখন বিগিনার লেভেলে আছি আর কি। তো দেখো ভরবেগের পরিবর্তন হার, হার মানে কি বলতো, সময়ের সাথে পরিবর্তন। তো অবশ্যই ডেল পি বাই ডেল টি হবে, ঠিক না? সো নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে যে বল প্রয়োগ করলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে তুমি যত বেশি বল প্রয়োগ করবা, ভরবেগের পরিবর্তনের হার তত বেশি হবে, ঠিক না? মানে যত কম সময়ে তত বেশি ভরবেগের পরিবর্তন হবে। বুঝা গেছে? সময়ের কিন্তু একটা ব্যাপার আছে এখানে। তাহলে আমরা বললাম যে দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি, যে বল প্রয়োগ করলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন সেই দিকেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। তার মানে কি, বল প্রয়োগ করলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। শেষ। এবার দেখো সমানুপাতিক যদি হয়, তাহলে এটা নিয়ে তো আমরা কিছু করতে পারবো না, কোনো হিসাব নিকাশ করতে পারবো না। আমাদের কি লাগবে? ইকুয়েশন লাগবে। তো ইকুয়েশন আনতে কি করতে বলতো, সমানুপাতিক চিহ্ন উঠায় সমান সমান চিহ্ন আনলে একটা ধ্রুবক নিয়ে আসতে হয়। তো ধ্রুবক ধরলাম কে, একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক ধরলাম কে। সো কে ইন্টু ডেল পি বাই ডেল টি। স্যার আইজাক নিউটন কে এর ভ্যালু ধরছে কত? 1। সো 1 ধরলে কত হয় বলতো? ডেল পি বাই ডেল টি হয়। তাহলে বলতো সূত্রটা কি দাঁড়ালো বলের? ডেল পি বাই ডেল টি, ঠিক না? কি দাঁড়ালো বলতো? এফ ইকুয়ালস টু ডেল পি বাই ডেল। ডেল পি বাই ডেল টি। এখন ক্লাস 9-10-এ তুমি কি শিখছো? 9-10-এ তুমি শিখছো হচ্ছে ভর চেঞ্জ হয় না। ভর কি চেঞ্জ হয়? ভর তো সেমই থাকে, বেগটা চেঞ্জ হয়, ঠিক না? আদি বেগ ইউ ছিল, শেষ বেগ হচ্ছে ভি। ওই জন্য তুমি 9-10-এর হিসাবে কি হয়, 9-10-এর হিসাবে P2 মাইনাস P1 নিচে ডেল টি। সো P2 হচ্ছে কি থাকে, এম ভি, P1 হচ্ছে এম ইউ ডিভাইড বাই টি। এটা তুমি টি ধরলা, মানে টি মাইনাস জিরো আর কি, মানে তুমি স্টার্টিং জিরো ধরছো। তাহলে এম কমন নিলে কি হবে? এম কমন নিলে ভি মাইনাস ইউ বাই টি হবে। সো তুমি যদি এখানে এটাকে সাজায় লেখো, সাজায় লিখলে কি হবে? এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এটা কি? এটা কার সূত্র? ত্বরণের সূত্র, ঠিক না? সো এফ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? এম এ দাঁড়াচ্ছে। কি দাঁড়াচ্ছে? এফ ইকুয়ালস টু এম এ। এম এ। তো 9-10 এর সূত্র অনুযায়ী এফ ইকুয়ালস টু কি হয়? এম এ হয়, বাট অ্যাকচুয়ালি কিন্তু এফ ইকুয়ালস টু এম এ না। এটা ভুল, বুঝছো? অ্যাকচুয়ালি এফ ইকুয়ালস টু এম এ মোটেও না। তো এটা তুমি কি বলছো? আরে ভাই আপনি কি বলতেছেন এগুলা? ফাইজলামি নাকি? টপলে ভুল শিখেছে কেন? না, ভুল শিখায় নাই। ভুল বলতে কি, তোমাকে অ্যাকচুয়ালটা আগে শিখাইতে হবে, তারপর তুমি ওটার মধ্যে শর্ত আরোপ করে নতুন সূত্র বানাবা। এটা আমি তোকে এখন বুঝাবো। দেখো আমরা কি শিখছি, অ্যাকচুয়ালি সূত্রটা কি বলতো? অ্যাকচুয়ালি সূত্রটা হচ্ছে ডেল পি বাই ডেল। সূত্রটা কি বলতো? ডেল পি বাই ডেল টি। এখন ভর ডেল যদি পি বাই ডেল। কনস্ট্যান্ট থাকে, ভর যদি কনস্ট্যান্ট থাকে, তখন তুমি ভরটাকে কমন নিয়ে তুমি বলতে পারো এফ ইকুয়ালস টু এম এ। বা যদি ভরটা কনস্ট্যান্ট না থাকে, তখন তখন সূত্রটা হবে না। বুঝতে পারছো? সেটা সবসময় হবে না, সবসময় এটা সঠিক হুম না। কথা বোঝা গেছে? হুম যেমন, ভর চেঞ্জ হবে। হ্যাঁ, যেমন রকেট, যেমন ধর রকেট, রকেটের ক্ষেত্রে রকেটের ম্যাক্সিমাম জ্বালানি কিন্তু, মানে সরি, রকেটের ম্যাক্সিমাম ভর হচ্ছে কি, তার জ্বালানি, গ্যাস, যে হুম যে জ্বালানিটা বার্ন করে সেটা কিন্তু তার ম্যাক্সিমাম ভর। সো দেখো রকেট থেকে কিন্তু প্রতিনিয়ত মানে প্রচুর পরিমাণ জ্বালানি অনেক বেশি হারে নির্গত হয়। সো রকেটের ভরটা কি মনে হয় তোমার কনস্ট্যান্ট? মোটেও না, রকেটের ভর মোটেও না। কনস্ট্যান্ট না। উল্টা রকেটের বেগটা তুমি কনস্ট্যান্ট ধরতে পারো। রকেটে কি ধরতে পারো? বেগটা কনস্ট্যান্ট ধরতে পারো, মানে একই বেগে এটা উপর দিকে চলতেছে, বাট ভরটা কিন্তু এখানে ভ্যারিয়েবল। তখন কিন্তু তুমি এফ ইকুয়ালস তুমি বলতে পারো না। পারো? পারো না, কারণ ভর কিন্তু কনস্ট্যান্ট না। না। এটাই ফ্যাক্ট, এটাই এখানে ফ্যাক্ট। আচ্ছা, তো এখন তুমি যখন ইন্টারে উঠছো, তো ইন্টারে কিন্তু সবকিছুই তুমি ক্যালকুলাস অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যেমন ধরো তুমি বল প্রয়োগ করছো, ঠিক আছে? এখন বল প্রয়োগ করছো, এখন সেটা তুমি খুব স্বল্প সময় করছো, ঠিক আছে? এখন তুমি খুবই স্বল্প সময় করছো। তো ধরো তোমার তুমি যে টাইমটা, সে টাইমটা ধরো ডেল টি টেন্স টু কত, 0, মানে তুমি খুবই খুবই স্বল্প সময় তুমি বলটা অ্যাপ্লাই করছো। টাইমের ডিফারেন্সটা কি খুবই ছোট হবে, ঠিক না? 0-এর কাছাকাছি হবে। তাহলে এই যে তোমার লিমিট, লিমিটটা যদি ডেল টি টেন্স টু যদি 0 হয়, তাহলে আমরা কি বলতে পারবো বলতো? ডেল পি বাই ডেল টি। এটা কি বলা যায় বলতো? ডিডিটি অফ পি বলা যাবে না? মানে পি এর যে ফাংশন, সেই ফাংশনটাকে তুমি যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তুমি কার মান পাবা? এফ এর মান পাবা। বুঝতে পারছো নাবিল? কুইন এটা ভালো বুঝবে, কারণ কুইনকে আমি ক্যালকুলাস শিখাইছি ঠিক মতো। কুইন ভালো বুঝবে, তোমার সমস্যা হতে পারে, সমস্যা হুম হলে বলো। বুঝছো এটা? এরকম ডেল্টা যখন এই হ্যাঁ। সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি হয়, তখন ওটাকে আমরা কি বলি? অন্তরীকরণ বলি। কারণ হচ্ছে তখন সময় ব্যবধানটা খুব ছোটার কারণে ওখানে আমাদের এটা ক্যালকুলাস দিয়ে করতে হয়, মানে ডেরিভেটিভ করতে হয়। আচ্ছা, এইবার দেখো পি, পি ইকুয়ালস টু কি এম ভি না? তাহলে এম যদি ভ্যারিয়েবল হয়,
তাহলে এম যদি ভ্যারিয়েবল হয় তাহলে আমাদের এম হচ্ছে কি টি এর একটা ফাংশন হবে, ঠিক না? এম কি হবে? টি এর একটা ফাংশন হবে। হুম ভি ভি যদি ভ্যারিয়েবল হয় ভিও কি টি এর একটা ফাংশন হবে। তারপর এটা এফ ওয়ান ধরলাম, এটা এফ টু ধরলাম। তাহলে মনে আছে হুম আমরা যদি ওই যে ক্যালকুলাস করছিলাম যে ডিডিটি অফ সরি ডিডিএক্স অফ ডিডিএক্স অফ ইউভি, মানে দুইটা ফাংশনের যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি হয়? ডিডিএক্স অফ ইউভি। তো সূত্রটা কি দাঁড়ায় বলো তো? ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ। তুমি কি এটা মানে করছো, মানে ডিফারেন্সিয়েশন দুইটা ফাংশনের গুণফল থাকলে কি হয় এটা করছো? মনে হয় না। ডিফারেন্সিয়েশন পারি বাট ওই লিমিট করা পারি না। ও আচ্ছা, এমনি তুমি ইউভের সূত্র দেখছিলা কখনো? ওই যে ফাংশন দ্বয়ের গুণফল, মানে দুইটা ফাংশন থাকলে কি মানে কোন সূত্র দিয়ে করতে হয়? করছো এটা আগে? না। আচ্ছা, আমি তোমাকে এটা শিখাই দিচ্ছি, প্যারা নাই। ধরো তোমার একটা ফাংশন আছে যাকে তুমি ডিফারেন্সিয়েট করবা। ধরো তোমার sin x ইনটু ইউ টু দি পাওয়ার x, এখানে কি দুইটা ফাংশন না? যখন দুইটা ফাংশনের হুম গুণ থাকবে তখন এটার সূত্রটা কি? ডেরিভেটিভের সূত্রটা হচ্ছে একবার এই ফাংশনটাকে রাখবা, রেখে বাকিটাকে ডিফারেন্সিয়েট করবা, প্লাস বাকিটাকে রাখবা, ওই ফাংশনটাকে কি করবা? ডেরিভেটিভ করবা। ঠিক ডিফারেন্সিয়েট। আছে? মানে ধরো এটা একটা ফাংশন হুম ইউ, এটা ফাংশন হচ্ছে ভি। সূত্রটা হবে কি? একবার ইউ কে রাখবা, ভি কে ডিফারেন্সিয়েট করবা, আবার ভি কে রাখবা, ইউ কে কি করবা? ডিফারেন্সিয়েট করবা। এটা সূত্র। ঠিক আছে? তাহলে এখন সেম কাজ, ধরো ওকে। আমাদের এটা কি ডিডিটি অফ পি, তাহলে পি হচ্ছে পি ইকুয়ালস টু কি এম ভি। তাহলে এম ভি দুইটাই ধরো কার ফাংশন? টি এর ফাংশন, মানে সময় সাপেক্ষে এটা পরিবর্তনশীল। ঠিক আছে? তাহলে তুমি কি বলবা এবার? হুম পি এর জায়গায় তুমি কি বসাবা? এম ভি বসাবা। ঠিক আছে? তাহলে একবার তুমি এম হুম কে রাখবা, ভি কে ডেরিভেটিভ করবা, আবার ভি কে রাখবা, এম কে ডেরিভেটিভ করবা, এবং এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি বলের সূত্র। বুঝছো? এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলের সূত্র। সূত্র। তো আসলে এগুলো ইউজ করতে হয় না, মানে ক্যালকুলাস এগুলা মানে ফিজিক্সে এসব দেয় না, তাও দেখায় রাখলাম যাতে কখনো আটকায় না যাওয়ার। অ্যাকচুয়ালটা জানলা আসলে কি হচ্ছে এখানে। ঠিক আছে? হুম এই হচ্ছে মানে ক্যালকুলাস দিয়ে মানে মেইনলি মানে ফোর্সের অ্যাকচুয়াল সংজ্ঞা বা অ্যাকচুয়াল সূত্র টুত্র আর কি। এবার আমরা শিখবো হচ্ছে ঘাত বল ও বলের ঘাত। ঘাত বল আর বলের ঘাত আসলে কি? ঘাত বল হচ্ছে এমন একটা বল যে বলটা খুবই স্বল্প সময়ে প্রয়োগ করা হয়। ধরো তুমি একটা বল যদি ব্যাট দিয়ে আঘাত করো, তো বলটা কি তুমি ব্যাটের সাথে কি অনেকক্ষণ সংস্পর্শে থাকে না? একদম 1 সেকেন্ড না, 0 পয়েন্ট সামথিং সেকেন্ড ওই বলটা ব্যাটের সাথে সংস্পর্শে থাকে, ঠিক না? মানে একদম জাস্ট হুম বলটা ব্যাটের সংস্পর্শ হওয়ার সাথে সাথেই বলটা আবার চলে যায় দূরে। তো এটা কি খুবই স্বল্প সময় ধরে ব্যাটের আঘাত বলে লাগছে, ঠিক না? স্বল্প সময় ধরে হুম ব্যাটের আঘাত কই লাগছে? বলে লাগছে। এবং বলটা কিন্তু ছোট না, অনেক বড়, মানে বেশি বলে কিন্তু বাড়ি দাও, তাহলে বলের মানটা কি অনেক বেশি, আর সময়টা কি অনেক কম। তাহলে খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপর প্রচন্ড বল প্রয়োগ করা হলে তাকে ঘাত বল বলে। ওই যে বেশি বলটা, ওই বলটা যে বলটা তুমি কম সময় ধরে প্রয়োগ করছো এবং হাই মানে ভ্যালুটা অনেক হাই, ওটারে কি বলা হচ্ছে? ঘাত বল বলা হচ্ছে, ইম্পালসিভ ফোর্স। বুঝতে পারছো? ক্লিয়ার? ঘাত বল বুঝছো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এক্সাম্পল অভাব নাই, তোমার যদি থাপ্পড় দিই একটা কষায়, তো তোমার গালের মধ্যে আমার হাতটা কি অনেক কম সময় ধরে থাকবে, ঠাস করে মেরে দিবে। ঠিক আছে? এবার ধরো পেরেকের মধ্যে যখন হাতুড়িতে বাড়ি দিবা, তখন পেরেকের সাথে হাতুড়ির সংস্পর্শ খুব কম সময় ধাপ করে লেগে যাবে, এরকম অভাব নাই। বুঝছো? আবার মাইন্ড করলাম নাকি থাপ্পড়ের কথা যে বলছি? আসলে হুম, কিন্তু না। যাই হোক। তো এখন আসলে বলের ঘাত। ঠিক আছে? বলের ঘাত জিনিসটা আসলে কি? তো আমরা 9-10 যে সূত্র শিখছি, 9-10 সূত্র অনুযায়ী কি হবে যে তোমার এমভি মাইনাস এমইউ ডিভাইড বাই টি। তো ভরবেগের পরিবর্তনটাকে তুমি ধরলা ডেল পি ইকুয়ালস টু টি। তো এই যে তোমার ভরবেগের পরিবর্তন ডেল পি, এটা কি বল এবং সময়ের গুণফল না? তো এই যে তোমার ভরবেগের পরিবর্তন, এই ভরবেগের পরিবর্তনটাকে বলা হয় বলের ঘাত। বুঝতে পারছো? ভরবেগের পরিবর্তনটা কি বলা হয়? বলের ঘাত বলা হয়। মানে এই ভরবেগের পরিবর্তনটাকে বলের ঘাত দিয়ে ডিফাইন করা হয়েছে, নাথিং এলস। ভরবেগের পরিবর্তনটাকেই কি করা হয়েছে? বলের ঘাত হিসেবে ডিফাইন করা হয়েছে। ঠিক আছে? এবং সেটাকে আমরা ওই বল এবং সময় দিয়ে গুণ দিলেও পাইতে পারি। মানে ভরবেগের পরিবর্তন বের করলেও বলের ঘাত বের করা হইলো, অথবা সেই বল এবং সময়ের গুণফল দিয়েও বলের ঘাত বের করা যায়। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা।
এখন এটা তো 9 এর সূত্র গেল, কিন্তু অ্যাকচুয়ালি বলের ঘাতটা যদি তুমি ইন্টিগ্রেশন দিয়ে করো তাহলে আসলে বলের ঘাতটা বের করা যাবে। মানে বিষয়টা আমি তোমাকে বুঝাই দিচ্ছি। ধরো ধরো তোমার আমরা 9 যে করতাম সেখানে কি কনস্ট্যান্ট ফোর্স ছিল না, বলের মানটা কি সেম ছিল, সেম ধরে তুমি বিভিন্ন বেগের বেগের পরিবর্তন এগুলো বের করতে, ঠিক না? তুমি কি কোথাও বলের মানটা ভ্যারিয়েবল ধরছো কোথাও? বলটাকে তুমি ফাংশন ধরছো বা এরকম কোনো মানে ক্যালকুলাস করছো 9 করো নাই? করছো? মোটেও করো নাই। বাট এখন আমরা ধরতেছি যে বলের মানটা ভ্যারিয়েবল, মানে বলের মানটা কি সময় সাপেক্ষে পরিবর্তনশীল। বুঝা গেছে আমার কথাটা? ক্লিয়ার? হ্যাঁ 9 তুমি কি করতা, বলের মানটা কনস্ট্যান্ট ধরতা। তো সময় যাচ্ছে তো যাচ্ছে, বাট বলের মানটা কি একই আছে। তো ধরো এতটুকু সময়ে বল প্রয়োগ হয়েছে, তাহলে দেখো তো তুমি যদি গ্রাফ আঁকো এটা কি এতটুকু সময় থেমে যাবে? মানে এটা অবশ্যই সরলরেখা হবে, ঠিক না? যেই মান ছিল সেই মানে কি চলতে থাকবে, মানে এক্স অক্ষের সমান্তরাল হবে। বুঝতে পারছো? এক্স অক্ষের কি হবে, সমান্তরাল হবে। টি সময় পর্যন্ত তুমি যদি এখানে এই গ্রাফটার এই যে এক্স অক্ষের সাথে যদি তুমি ক্ষেত্রফল বের করো, এটা কি হবে বলতো? এই যে এক্স এর মানটা মানে দৈর্ঘ্যটা কি অ্যাকচুয়ালি টি এর মান না বলতো? 0 থেকে টি এর মানটাই কি দৈর্ঘ্য। বুঝতে পারতেছো? আর 0 থেকে এফ এর মানটা মানে এফ এর মানটা কি প্রস্থ। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের প্রস্থ কি, দৈর্ঘ্য হচ্ছে টি, প্রস্থ হচ্ছে কি এফ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হচ্ছে বলতো? টি ইন্টু এফ। তুমি যদি এফ ভার্সেস টি এর গ্রাফ প্লট করো এবং সেই গ্রাফের যে ক্ষেত্রফলটা পাবা এক্স অক্ষের সাপেক্ষে, সেই ক্ষেত্রফলটা কার মান ইন্ডিকেট করবে? বলের ঘাত। বুঝতে পারছো কথাটা? এফ, কারণ আমরা জানি কি বলের ঘাত হুম কি বলতো, বলের ঘাত হচ্ছে এফ ইন্টু টি। তুমি যদি এফ ভার্সেস টি গ্রাফ প্লট করো, সেই গ্রাফের যদি তুমি ক্ষেত্রফল, এবং ক্ষেত্রফলটা অবশ্যই কার সাথে হবে? এক্স অক্ষের সাথে। এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলটা হবে, সেই ক্ষেত্রফলটা হবে অ্যাকচুয়ালি কার মান? বলের ঘাতের মান। বুঝা গেছে? এবং বলার ঘাত ক্যালকুলাসের ক্ষেত্রে হ্যাঁ এফটা যদি তোমার একটা ফাংশন হয় টি এর ফাংশন, তখন কি করতে হবে? ওই ফাংশনটাকে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করলে তুমি বলের ঘাত পাবা। ধরো সময় টি 1 থেকে টি 2 এর মধ্যে তুমি ইন্টিগ্রেট করবে। তো তুমি তো ক্যালকুলাস পড়ো নি, এত কিছু দেখার দরকার নেই। বুঝতে পারতেছো যে নর্মালি ধরো এই যে দেখো বলটা ভেরিয়েবল, ঠিক আছে? দেখো একটা গ্রাফ প্লট করেছে, বলটা দেখো সময় সাপেক্ষে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ঠিক না? কি হচ্ছে বলটা? চেঞ্জ হচ্ছে, দেখো বাড়তেছে আবার কমতেছে, ঠিক না? তাহলে এই যে দেখো বল, এই বলটা কিন্তু ভেরিয়েবল। বলটা অ্যাকচুয়ালি কি বলতো, টি এর একটা ফাংশন, ঠিক না? ভেরিয়েবল টি এর একটা ফাংশন। তুমি ওইটাকে যদি এই যে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তখন তুমি ক্ষেত্রফলটা পাবা। বুঝতে পারছো? এবং ওই ক্ষেত্রফলটা কার মান হবে বলতো? হুম বলের ঘাতের মান হবে। ক্লিয়ার? তো ক্যালকুলাস পড়লে আমি আরো ডিটেলস হ্যাঁ পড়াতে পারতাম, দরকার নেই তো ডিটেলস, মোটামুটি একটু মানে ধারণা থাকলেই হবে। অঙ্ক অতটা আসবে না, মানে ক্যালকুলাস দিয়ে অঙ্ক আসার চান্স কম। তাও যারা ক্যালকুলাস পারে তারা পারবে, যারা পারে না তার দরকার নেই, স্কিপ। এই জন্য সবাই কিন্তু হারমেত নেয় না। এই জন্য সবার জন্য ভেবে ক্যালকুলাসের অঙ্ক খুব একটা দেওয়া হয় না, বাট দিলে কিন্তু অপরাধ হবে না, ঠিক আছে? কারণ ভেক্টর ক্যালকুলাস কিন্তু মানে এই যতটুকু দরকার ফিজিক্সের জন্য সেটা কিন্তু ভেক্টর অধ্যায় দেওয়া আছে। ভেক্টরে কিন্তু নর্মাল ইন্টিগ্রেশন সূত্র দেওয়া আছে, আছে না বলো? নর্মাল যে ডিফারেন্সিয়েশন সূত্র, ইন্টিগ্রেশন হ্যাঁ সূত্রগুলো দেওয়া আছে সেগুলো শিখে রাখতে হবে তোমাকে। এই হচ্ছে কথা। তাহলে তোমাকে যদি ধরো একটা ভেক্টর মানে বলে একটা ফাংশন দিয়ে দেয়, ধরো টি স্কোয়ার প্লাস 3t - 2, এটা একটা কি ফাংশন না? এটা হচ্ছে কি ফাংশন? এটা বলের একটা ফাংশন, ঠিক আছে? তোমাকে যদি বলে যে 0 থেকে 5 সেকেন্ড এর মধ্যে বলের ঘাত কত, তুমি কি করবে বলো তো? এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে টি এর সাথে ইন্টিগ্রেট করবা এবং লিমিটটা কত হবে 0 থেকে 5। বুঝতে পারছো? যারা মানে ইন্টিগ্রেশন করছে তারা এটা জানে, যেমন কুইন এটা জানে কেমনে করতে হয়, এবং তুমিও আশা করি জানো বা এটা শিখে নিও, ঠিক আছে? ক্লিয়ার? হুম আচ্ছা, আর আমি যে হ্যাঁ বারবার তোমাকে ইন্ডিকেট করতেছি, মাইন্ড করতেছো? মাইন্ড করলে কিন্তু আমি ইন্ডিকেট করব না, কারণ এটা আমাকে বলতে হয়। কারণ কি তুমি মানে মানে এই যে বারবার যে আমি বলতেছি তুমি মানে ক্যালকুলাস পারো না, ক্যালকুলাস পারো না বা ক্যালকুলাস শিখো নাই, এটা কি তুমি মানে হিউমিলেট হচ্ছ? অনেক কাছে লজ্জা পায় যে আমি পারি না, এটা ভাই বলতেছে বারবার। আমারে হিউমিলেট করার মতো মানুষ কেউ নাই এ দুনিয়ায়। ও, তাইলে চিল, চিল, তাইলে চিল। কারণ না বললে হচ্ছে কি ক্লিয়ার হয় না যে তুমি আমি বুঝতে। কখনোই বাটার্ড হই না। আয় হ্যাঁ, তোমার তো পাছা তাইলে একদম ইয়া দিয়ে বানানো, কি বলে এই যে এটা কি জানি, ডায়মন্ড, ডায়মন্ড, ডায়মন্ড। লোহা না না না, হয় লোহা ভাঙে, লোহাকে হাতুড়ি দিয়ে পিটালে লোহা হচ্ছে শেপে আসে, ডায়মন্ড হবে না, ডায়মন্ড ভাঙে না। তোমার হচ্ছে ডায়মন্ডের হ্যাঁ ঠিক আছে। ওটা বিক্রি করতে হবে, ঠিক আছে? বললা আয়সা নিয়ে খুলবে। জানতামই না, তাইলে কালকেই বেচে দেবো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, টাকার দরকার। হ্যাঁ সেটাই। অনেক টাকা হবে, একটুখানি মাংস কেটে নিবে, সমস্যা নেই। হীরাই তো, একটুখানি হুম বিক্রি করলে হবে। আচ্ছা, এগুলো না রেকর্ড হচ্ছে।
হোক, সমস্যা কি? হোক, সমস্যা কি? চিল ভাই। আচ্ছা, মানে আমার স্টুডেন্ট গুলো চিলই হয়, বুঝছো? মানে মানে প্রথম প্রথম একটু থাকলেও আস্তে আস্তে ফ্রি হয়ে যায়, কারণ আচ্ছা, তো বুঝতে পারছো তো ঘাত বল কি, বলের ঘাত কি, সব ক্লিয়ার? এরপরে যে ভাষাগত সংজ্ঞা, গাণিতিক সংজ্ঞা, হ্যান ত্যান, বেগ যেহেতু ভেক্টর রাশি, ভরবেগও ভেক্টর রাশি, আর বলের ঘাতও তাহলে ভেক্টর রাশি, এগুলো নিয়ে তো আসলে অত বলার কিছু নাই, ঠিক আছে? আর এই যে বলের ঘাত, এসব সম্পর্ক তো শিখাইলামই, যে ভরবেগের পরিবর্তনটাই বলের ঘাত, সেখানে কিছু ম্যাথ দেওয়া আছে, ম্যাথ প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এই ম্যাথ গুলো তোমরা কিন্তু বাসাতে, আমি পিডিএফ পাঠাইছি, ঠিক আছে? অবশ্যই ম্যাথ করবা। আর এইখানে ভরবেগ নিয়ে সুন্দর একটা অঙ্ক আছে, যেটা এইখানে দেওয়া নাই, ঠিক আছে? যেটা আমি এখন তোমাদের করাবো, যদি তুমি রাজি থাকো, এখন আমি ম্যাথ গুলো করাবো। তোমরা কি রাজি আছো? মানে টাইম আছে? অবশ্যই। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। তাহলে ভরবেগের কিছু অঙ্ক করি এখানে। দেখো, এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে একটি হাতুড়ির ভর হচ্ছে 1 কেজি, এটি 10 মিটার/সেকেন্ড বেগে চলে এটি পেরেকের মাথা আঘাত করলো, এতে পেরেকটি একই কাঠের তক্তার মধ্যে 2 সেন্টিমিটার ঢুকে গেল। ধরো এটা হচ্ছে তোমার পেরেক, ঠিক আছে? এটা একটা কাঠের উপরে আছে, তুমি এটা এভাবে হাতুড়ি দিয়ে এটা বাড়ি দিচ্ছ, তো বাড়ি দিচ্ছ, তো বাড়ি দেওয়ার ফলে কি হচ্ছে, হাতুড়ির ভর হচ্ছে তোমার 1 কেজি, আর পেরেক এটি এত বেগে, তার মানে হাতুড়ি যে, তুমি হাতুড়ি দিয়ে কত বেগে আঘাত করছো, 10 মিটার/সেকেন্ড বেগে আঘাত করছো, এটা হচ্ছে তোমার ভূমি। আচ্ছা, এখন এতে পেরেকটি কাঠের তক্তার মধ্যে 2 সেন্টিমিটার ঢুকে গেছে, তা বাড়ি দেওয়ার পরে এটা হচ্ছে 2 সেন্টিমিটার ভিতরে ঢুকে গেছে। ধরো তার মানে সরণ কত বলো তো? পেরেকের সরণটা হচ্ছে 2 সেন্টিমিটার, বুঝা গেছে? তোমাকে কোশ্চেন কি চাইছে যে ঘাত বল কত, ঘাত বল। তোমার আসলে কি বের করতে হবে বলতো? তো বের করতে হবে হচ্ছে যে আহ ঘাত বল। ঘাত বল মানে কি? ঘাত বল মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো এখন তুমি দেখো, চিন্তা করো, এটা পেরেকটা যখন ভিতরে ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পর এটা থেমে যাচ্ছে না বলো তো? আলটিমেটলি কি হচ্ছে, এটা থেমে যাচ্ছে। তাহলে শেষ বেগ কত? শেষ বেগ কিন্তু 0। আর এই যে 10, 0। এটা হচ্ছে আমাদের কি আদি বেগ। তা আমরা সহজেই ভর জানি, ভর হচ্ছে কত, 1 কেজি। তো আমরা সহজেই বলতে পারি যে ভরবেগের পরিবর্তন হচ্ছে বলের ঘাত, এম ভি মাইনাস এম ইউ। সো এম এর মান তো ফিক্স, ভি মাইনাস ইউ, এম এর মান কত, 1 কেজি, ভি কত 0, ইউ কত 10, 10 × 1 কত 1, সরি 10। তাহলে আমাদের বলের ঘাত কত আসছে বলতো? -10 নিউটন/সেকেন্ড। তো মাইনাস বা প্লাস একটা লেখলে হলো, সমস্যা নেই। বুঝা গেছে? ক্লিয়ার? যেহেতু আমরা বড় থেকে ছোট বিয়োগ করি, তো আমরা 0 থেকে 10 বিয়োগ করবো, তাহলে এটা প্লাস আসবে, +নিউটন/সেকেন্ড, মানে নিউটন/সেকেন্ড। বুঝা গেছে? খুবই সহজ না এটা? হ্যাঁ। খুবই সহজ। এবার দেখো 2 নাম্বারটা বলছে প্রযুক্ত বল। এবার তুমি চিন্তা করো, তোমার প্রযুক্ত বল বের করতে হবে। খেয়াল করো, এটা কিন্তু একটু ট্রিকি। তোমার কাছে কি কি আছে? শেষ বেগ আছে 0, আদি বেগ হচ্ছে 10, এরপরে আর কি আছে? আর আছে সরণ। সরণটা কত বলতো? 2 সেন্টিমিটার, মানে 0.02 মিটার। বের করতে হবে কি প্রযুক্ত বল। বলতো বলের সূত্র কি? বল হচ্ছে F=, তোমার এই যে এরকম ভরবেগের পরিবর্তন ডিভাইড বাই সময়। তুমি কিন্তু অলরেডি ভরবেগের পরিবর্তন জানো, ঠিক না? তোমার কি লাগবে বলতো? টি এর মান লাগবে। তোমার কিসের মান লাগবে বলতো? টি এর মান। তুমি কি এখান থেকে টি বের করতে পারবে না? কিভাবে বের করতে হবে বলতো? আমরা কি জানি, S=u+v/2 × t। তুমি যদি এখানে এস এর মানটা হুম। বসাও, ইউ এর মানটা বসাও, ভি এর মানটা বসাও, তুমি কি টি এর মানটা পাবা না বলতো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তুমি এখান থেকে টি এর মানটা আসবে কত? এখানে দেওয়া আছে 4 × 10⁻³ এটা যখন তুমি সূত্রে বসাই দিবা, বলের সূত্রে, তুমি কি বল পেয়ে যাবা। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা। আর বলছে কতক্ষণ সংস্পর্শে ছিল, তো বল পেয়ে গেছো, টি তো তুমি আগেই বের করছো, তো ওইটাই তো টি এর মান, তো তা আলাদা করে বের করার দরকার নেই। দরকার আছে? দরকার নেই। হুম। এটা ছিল বিগিনার লেভেলের একটা অঙ্ক, ঠিক আছে? এখন আমরা 9, 10 এর একটু অ্যাডভান্স যাবো, মানে 9, 10 এর মধ্যেই একটু কঠিন অঙ্ক, বলতে গেলে কঠিন না, ছোট অঙ্ক, বাট একটু ট্রিকি। কেমন ট্রিকি দেখো, বলছে আনুভূমিক দিকে গতিশীল 2 কেজি ভরের একটি লৌহ গোলক 5 মিটার/সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে আঘাত ধাক্কা খেয়ে 3 মিটার/সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে এলো। ওই যে দেখছো না, ওই যে আম্বুজা সিমেন্ট, আম্বুজা সিমেন্টে কি করে, এরকম বিশাল বড় একটা বড় গোলক, লৌহ গোলক ধাক্কা দেয়, মানে বাড়ি দেয়, ঠিক না? ধরো এটা একটা আম্বুজা সিমেন্টের তৈরি একটা দেওয়াল, তুমি কি করছো, একটা বড় সড়ো একটা গোলককে এভাবে বাড়ি দিছো, গোলকটা আবার ধাক্কা খেয়ে কি পিছন দিকে ব্যাক করছে, ঠিক আছে? তুমি কি করছো,
এটাকে 5 মিটার/সেকেন্ড বেগে ডান দিকে ধাক্কা দিছিলাম, এত বেগে। আবার এটা ব্যাক করছে কত বেগে বলতো? 3 মিটার/সেকেন্ড বেগে। এখন দেখো বলছে বিপরীত দিকে, তো তুমি যদি ডান দিকটাকে যদি তুমি পজিটিভ ধরো, ইউ এর মানটা +5 হবে, আর ভি এর মানটা অটোমেটিকলি কি ধরতে হবে? অবশ্যই মাইনাস ধরতে হবে। কথা বুঝছো? এই মাইনাস। দিকটা সবাই কিন্তু মাইনাস ধরবে না, এই বিপরীত দিক কিন্তু খেয়াল করবে না, আসলে কিন্তু বিপরীত, সেটা মাইনাস হবে। ঠিক আছে, এটাই, আর কিছুই না। তো এখন বলছে বলের ঘাত কত? বলের ঘাত কি? বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো জাস্ট এম এর মানটা দেওয়া আছে 2 কেজি, তো 2, শেষ বেগ কত? -3, আদি বেগ কত? 5। তো এটা হবে 3 আর 5 8, 8 2 16। তো তুমি যদি উল্টা দাও, মানে শেষ বেগ আদি বেগ যদি উল্টা দাও, মানে বড় মান কত? 5, ছোট মান কত? -3। তো কি হবে? 5 আর 3 8 যোগ হবে। তো 8 আর 2 কত? 8 2 কত? 16। তো কত হবে অ্যান্সার? 16 নিউটন সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে একটাই ট্রিক, সেখানে মাইনাস ধরতে হবে। কথা ক্লিয়ার? হুম হুম। খুবই সিম্পল। হ্যাঁ বুঝছি। আচ্ছা, এবার দেখো 4.3 নাম্বারটাও খুবই সহজ, যেটা আমার মানে করা দিব না, জাস্ট মান বসে দিলে অঙ্ক হয়ে যাবে, শেষ। ঠিক আছে, কিন্তু এখানে হ্যাঁ। একটা সুন্দর একটা অঙ্ক দেওয়া নাই, যেটা আমি খুব ভালোবাসি। এটা আমি আমার কোন বইয়ে, কোন একটা বইয়ে দেখছিলাম, হয়তো ইসাক ইসাক স্যারকে চিনো না? ওই যে হ্যাঁ। হুম হুম হুম। ব্লু, ওই স্যারের বইটা আছে। ঠিক আছে, কারণ যত সব বই এক থাকে না, তো আমার বাসায় মোট 13টা ফিজিক্সের বই আছে, না কয়টা জানি আছে, আমি অনেকগুলো বই ঘাটাঘাটি করতাম, মানে কোথায় কি অঙ্ক আছে, কোথায় কি থিওরি ভালো আছে, ওগুলো ঘাটাঘাটি করতাম। তো ওই অঙ্কটা আমার পছন্দ অনেক, তো ওই অঙ্কটা আমরা এখন একটু দেখবো। ঠিক আছে, আমরা চলে আচ্ছা। যাবো এখন হোয়াইট বোর্ডে। বাট হোয়াইট বোর্ডে যাওয়ার আগে আমাকে দেখতে হবে যে আমাদের রিমেইনিং মিটিং টাইম মাত্র 2 মিনিট, সেটা আমরা শুরু করে শেষ করতে পারবো না। ঠিক আছে, তো আমি রেকর্ডিংটা পজ করতেছি, পজ করে, আচ্ছা পজ করলে তো হবে না, মিটিং শেষ করতে হবে। ঠিক আছে, ওটা আমরা নেক্সট মিটিং এ দেখবো অঙ্কটা। আমি একটা লিংক পাঠাচ্ছি, দেখো টাইম শেষ, আর 1 মিনিট 52 সেকেন্ড আছে। ঠিক আছে, ওকে। ওকে।